বিশ্ব সাহিত্য কেন্দ্রের কি যেন ওনার নাম, অধ্যাপক আবু সাইদ। হ্যাঁ, আবু সাইদ তিনি কি আজকে করছিলেন জানেন? জন্মদিন ছিল বটে। আজকে জন্মদিন, তো তাই ওনার কথা মনে করাই দিই মানুষকে। আমরা তো এদেরকে খুব শ্রদ্ধা করতে করতে কান্দে উঠে, আপনি দেখবেন যে এদের শ্রদ্ধা করার লোকের অভাব নাই, কিন্তু এই লোকগুলি কি করে, সমাজে সবচেয়ে ভুয়া তথ্যগুলি দিয়ে সমাজকে বিভ্রান্ত করে। এই অধ্যাপক আবু সাইদের কথা আমি আপনাকে বলি। এই সিরাজুল ইসলাম চলে অধ্যাপক, আজকে যাকে সবাই মিলে পারলে এখন প্রেসিডেন্ট বানাবে, ঠিক আছে, ইনি ভুয়া তথ্য দিয়ে কিন্তু প্রথম আসিফ নজরুলের বড় বড় মাস্টার কিন্তু উনি। উনি জানেন এই যে ওসমানী উদ্যানে 17,000 গাছ রক্ষা আন্দোলন করছিলেন, হ্যাঁ, আই স্টিল রিমেম্বার দ্যাট। তখন আমরা রিপোর্টিং করেছি যে 17,000 পাইলেন কোত্থেকে, এই একটা উদ্যানে, ওসমানী উদ্যানের মধ্যে কোথায় 17,000 গাছ পাইলেন? সেটার উত্তর কিন্তু সিরাজ ইসলাম দেয় নাই, যে কারণে একটা আসিফ নজরুল তৈরি হয়েছে। তো আসিফ নজরুলদের যদি আপনি নির্মূল না করতে পারেন, যদি সিরাজ ইসলাম চৌধুরীর তখন নির্মূল করা যেত, তাহলে আসিফ নজরুলের উত্থান হইতো না। তো অবলীলায় কিন্তু আপনাকে প্রকাশ্যে একজন আপনার বা দুইজন যে চান্স পাচ্ছে, আপনি কিন্তু মা তুলে গালি দিচ্ছে, বাপ তুলে গালি দিচ্ছে। ভাই, আপনি আমারে আমারে খারাপ বলতে পারেন, কিন্তু সমাজ কোন পর্যায়ে গেছে যে মাকে ডেকে আইনা গালি দিতেছে? মার কি দোষ রে ভাই এখানে? বাট সমাজটা এই পর্যায়ে গেছে, সেখান থেকে মুক্ত করতে হলে এই সাংস্কৃতিক পরিবর্তনটা আনতে পারে। সাংস্কৃতিক পরিবর্তন যারা আনতে পারে তাদেরকে পিক করা উচিত, তাদের পিক করা উচিত। এখন আওয়ামী লীগ ছাড়া তার কোনো ইয়ে নাই, বা যারাই এই চিন্তাটা করবেন মুক্ত, তাদের কিন্তু এটা চিন্তা করা উচিত। ওই লোকগুলিকে সমাজে প্রাধান্য দেওয়া বন্ধ করে দেওয়া উচিত, যারা 26 লাখ ভারতীয়ের কথা বলে সমাজে অস্থিরতা তৈরি করেন। আপনি আরো দেখেন না, আপনি তো বলছেন এই যে এই কিশোরের কথা, এই যে কিশোরটার কথা বললেন, যে হ্যাঁ, ছেলেটা সবার মসজিদের বিরুদ্ধে। আমি আপনাকে বলি, এই সিরাজুল ইসলাম চলে অধ্যাপক, আজকে যাকে সবাই মিলে পারলে এখন প্রেসিডেন্ট বানাবে, ঠিক আছে, ইনি ভুয়া তথ্য দিয়ে কিন্তু প্রথম আসিফ নজরুলের বড় মাস্টার কিন্তু উনি। উনি জানেন এই যে ওসমানী উদ্যানে 17,000 গাছ রক্ষা আন্দোলন করছিলেন, হ্যাঁ, আই স্টিল রিমেম্বার দ্যাট। তখন আমরা রিপোর্টিং করেছি যে 17,000 পাইলেন কোত্থেকে, এই একটা উদ্যানে, ওসমানী উদ্যানের মধ্যে কোথায় 17,000 গাছ পাইলেন? সেটার উত্তর কিন্তু সিরাজ ইসলাম দেয় নাই, যে কারণে একটা আসিফ নজরুল তৈরি হয়েছে। তো আসিফ নজরুলদের যদি আপনি নির্মূল না করতে পারেন, যদি সিরাজ ইসলাম চৌধুরীর তখন নির্মূল করা যেত, তাহলে আসিফ নজরুলের উত্থান হইতো না, তৈরি হতো না। উত্থান হতো না। কিন্তু আমরা যেহেতু সিরাজ ইসলামকে এক পীর মানা শুরু করছি, সিরাজ ইসলাম চৌধুরী পীর, উনি 17,000 গাছ রক্ষা আন্দোলন করছেন, তা আসিফ নজরুল এসে সিরাজ ইসলাম মাপ পেয়ে যেতে পারে, এত বড় প্রফেসর, আমি 26 লক্ষ করে কি অসুবিধা, তো কয়ে দিছে, এবং সেটা চালু হয়েছে। সেটাই বাঙালি খাইছি আমরা। 26 লাখ ভারতীয় চাকরি করে, আমার চাকরি নাই, খাইছি না আমরা? কিন্তু যদি আমরা যদি এই আসিফ নজরুলের গলার মধ্যে পা দিয়া যদি আমরা ধরতে পারতাম যে তুই বেটা আমার 26 লাখ এর মধ্যে 26টা খুঁজা দে, খুঁজে দে। যদি সিরাজুল ইসলামের তখন গলার মধ্যে পা দিয়ে জিজ্ঞেস করা হইতো যে আপনি 17,000 গাছ পাইছেন কোত্থেকে, রিপোর্টিং হয়েছে, কিন্তু কেউ, কোনো রাজনৈতিক নেতা কিন্তু তাকে তখন জবাবদিহির আওতায় আনে নাই, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ উনি কি বলে, বিদুষী না, বিদ্বান মানুষ, উনি ইংরেজি সাহিত্যের দিকপাল। আরে ভাই, উনি সাহিত্যের দিকপাল হইতে পারে, কিন্তু উনি তো খারাপ মনের মানুষ। এই কথাটা কিন্তু তখন কিন্তু কোন রাজনীতিবিদরা কিন্তু এটা পিক করে নাই। উনি বাম নেতা, উনি সমাজতন্ত্রের নেতা, যিনি মিথ্যা কথা বলেন। সমাজতন্ত্রে মিথ্যা কথা বলছে, বাট না, তিনি মিথ্যা কথা বলেছিলেন তখনকার সময়। আজ থেকে আমি কবেকার কথা বলে, খুব সম্ভবত 20-22 বছর আগের কথা বলতেছি আমি, বা 25 বছর আগের কথা বলছি। আমরা রিপোর্ট করছি এগুলো নিয়ে, কিন্তু পরবর্তীতে সব ধামাচাপা দেওয়া হয়েছে, আমাদের পত্রপত্রিকাগুলো তো ধামাচাপা দেওয়া হয়েছে, কারণ উনি অত্যন্ত বিদ্বান মানুষ, উনি এত বড় ব্যক্তিত্ব, তাকে নিয়ে আসলে আর বেশি দিন সমালোচনা করা যায় না। আমরা সমাজে এইসব শয়তানদেরকে আমরা কিন্তু মহিরুহ বানিয়েছি। আপনি মনে আছেন এখনো একজন আছে আপনার জীবিত, এখনো সিরাজ ইসলাম মতো আরেকজন অধ্যাপক আছে, ওই যে একটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের কি যেন ওনার নাম, অধ্যাপক আবু সাইদ। হ্যাঁ, আবু সাইদ তিনি কি আজকে করছিলেন জানেন? জন্মদিন ছিল বটে। আজকে জন্মদিন, তো তাই ওনার কথা মনে করাই দিই মানুষকে। আমরা তো এদেরকে খুব শ্রদ্ধা করতে করতে কান্দে উঠে, আপনি দেখবেন যে এদের শ্রদ্ধা করার লোকের অভাব নাই, কিন্তু এই লোকগুলি কি করে, সমাজে সবচেয়ে ভুয়া তথ্যগুলি দিয়ে সমাজকে বিভ্রান্ত করে। এই অধ্যাপক আবু সাইদের কথা আমি আপনাকে বলি। ঢাকা শহরে তখন ডেঙ্গুর, হঠাৎ করে বাংলাদেশের ডেঙ্গু, আমি তখন একটা টেলিভিশনে মাত্র নতুন চাকরি করি। তো আমার টেলিভিশনের মালিক এবং আমার টেলিভিশনের মালিকের একজন ঘনিষ্ঠ ব্যক্তি আছেন, যিনি খুব ঘনিষ্ঠ একজন ছড়াকার, তিনি এই অধ্যাপক আবু সাইদের শিষ্য। আমি গল্পটা বলি। অধ্যাপক আবু সাইদ একটা অ্যাসাইনমেন্টের জন্য পাঠিয়েছে। কি অ্যাসাইনমেন্ট? উনি ঢাকা ইউনিভার্সিটিতে ডেঙ্গু মশা মারবেন।
ঢাকা ইউনিভার্সিটি। তো স্বাভাবিকভাবে ডেঙ্গু মশা আমার এসে বললো, সাইফুল ভাই এই আমাদের স্যার তো এটা করতেছে, তখন সবাই তো ওনার স্যার ছাড়া কিছু বোঝে না। স্যার ছাড়া বাংলাদেশে কথা বলে। বই বই দিয়ে উনি বাংলাদেশের সবার মস্তক পরিষ্কার করতেছেন। সো স্বাভাবিকভাবে ওনার একটা অ্যাসাইনমেন্টে পাঠানোর পরে আমার যে রিপোর্টার ওখানে গেছে, যে ক্যামেরাম্যান ওখানে গেছে, তারা নিয়ে আসছে। আসার পরে স্টোরির মধ্যে দেখি যে অধ্যাপক আবু সাইদ ইয়াতে কেন গাছের উপরে উঠে ইয়া মারতেছে, কি বলে আমি ভিজুয়ালটা টিভির ভিজুয়াল, গাছের খোরলের মধ্যে, মানে গাছের উপরে উঠে উনি মই দিয়া উইঠা ওই খোরলের মধ্যে উনি ডেঙ্গু মশার ওষুধ মারে। আমি এটা দেখি কিরি বাপরে, গাছের খোরলের মধ্যে মশার শেষ পর্যন্ত মশা সম্পর্কে পড়তে যে মশা কট্টক উঠতে পারে। দেখলাম যে মশা তো কয়েক গজ হয়তো উঠতে পারে, এই খোরলের উপরে উনি এই 50 ফিট উপরে উঠে খোরলের মধ্যে উনি কোত্থেকে গেছে আমার মাথার মধ্যে। কিন্তু সেদিন তো প্রচার হয়ে গেল। পরবর্তী যখন আবার অ্যাসাইনমেন্টের জন্য আসলে যে উনি আবার যাবেন ডেঙ্গুর জন্য, তখন আমি ওনাকে যোগাযোগ করছি। আর আমি যোগাযোগ করে বললাম, আমি বললাম যে স্যার আপনি তো অনেক, আমি তো সবাই তার স্যার কয়, তার কি আমি স্যার আপনি তো অনেক ইয়ে যে আপনি খোরলের মধ্যে মশার ডিম ওখানে নাকি আছে, এই জন্য আমি এটা মশার ডিম মারতে চাই, মশার ডিমের মধ্যে উনি ওষুধ মারবে। আমি বলি স্যার এত উপরে উঠে মশা ডিম পারতে পারে না তো, আপনি মশা সম্পর্কে একটু পড়ে দেখেন, মশা তো এত উপরে উঠতে পারে না। কয় তাইলে এই 5 তলা বিল্ডিং এর উপরে কি করে থাকে? আমি যে 5 তলা বিল্ডিং এর উপরে থাকে মানুষের সাথে সে যায়, মানুষের কাপড় চোপড়ের ভিতর দিয়ে যায়, অথবা আপনি সিঁড়ি দিয়ে ওঠার সময় উঠে, অথবা সে লিফট যদি থাকে লিফটের ভিতর দিয়ে ওঠে, কিন্তু সে তো নিজে উড়ে যেতে পারে না। আপনি গাছের উপরে কেমনে মশা উড়ে গেল, আপনি সেই মশা মারতে যান স্যার, এটা কিন্তু খুব ইয়ে হচ্ছে। কিন্তু আমার কথা কিন্তু কেউ শোনে না। আমি শেষ পর কি করছে, আমি অ্যাসাইনমেন্টটা অফ করে দিয়েছি, যা হওয়ার হবে না, এটা একটা ভণ্ডামি করতেছে। বাট ওই ভণ্ডামি কিন্তু সারা বাংলাদেশে ছড়াইছিল, আপনি বিশ্বাস করেন। সারা বাংলাদেশে খরলের মধ্যে যায় মানুষ এই মশার ওষুধ মারা শুরু করছিল, কারণ কারণ অধ্যাপক সাইদ স্যার বলছে এটার মধ্যে আছে, সবাই মারে। এটাই হাদিস। এগুলো এই ভণ্ডগুলিকে আমরা কিন্তু সমাজে কান্দের মধ্যে চড়ে আমরা ঘুরি। সিরাজুল ইসলাম চৌধুরী, সাইদ, তারপরে এখন এই আসিফ নজরুল পর্যন্ত এই ভণ্ডামিগুলো চলছে, আমরা সমাজে এগুলো আমরা খাই, কেউ ঠেকাইতে পারে না। তো বাংলাদেশের মানুষ যে সচেতন হয়েছে, কিছু মানুষ আমি মনে করি যে এইটাই হলো আসল বাংলাদেশ, যারা এরকম বিউটি রানী পালের পক্ষে দাঁড়াইছে, ওই ছেলেটার পক্ষে দাঁড়াইছে, যে ছেলেটা বলছে আমি মুসলমান, আমি তারে বলছি তুই মুসলমান না, সে বলছে আমি মানুষ। এই ছেলেটার রেফারেন্সের সাথে আমার কিন্তু এই 17,000 গাছ রক্ষা আন্দোলনের কথা মনে পড়ছে আমার, এই ছেলেটারে দেখা, যে একটা ছেলে একটা দাঁড়াইছিল। সে সময় কিন্তু একটা ছেলে পাওয়া যায়নি যে শিখরে জিজ্ঞেস করা যে এই আপনি গনিয়া দেখুন তো এখানে কয়টা গাছ আছে। সমাজে লাগবে, হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে হয়তো কেউ কেউ কোশ্চেন করেছে তাকে, কিন্তু সমাজে কেউ জিজ্ঞেস করেন, সমাজ তারাই বিশ্বাস করছে। সমাজ আবু সাইদরে বিশ্বাস করছে। সারা বাংলাদেশের জেলায় জেলায় উপজেলায় খোরলের মধ্যে উঠা মানুষ, বিদ্বান ব্যক্তিরা উঠা ওই মশার ওষুধ মারা শুরু করছে। তেমনি আসিফ নজরুল যখন বলছে, তখন এরা খোঁজা শুরু করছে 26 লাখ মানুষ, আমরা তো পাগল হয়ে গেছি, ভারতীয় নাগরিক বাংলাদেশে 26 লাখ চাকরি করে, বিশ্বাস করছি আমরা। এই জায়গা থেকে বের হওয়ার এগুলোই হলো সুযোগ। এই সুযোগগুলো যদি ব্যবহার করে যারা সচেতন আছে। বিউটি পাল, এই যে বিউটি পাল এই নামের কারণে তাকে হ্যারাস করার জন্যই তাকে হতে পারে, আমি ইন্টেনশনটা তো আমি বুঝি না, কিন্তু বাংলাদেশে ইন্টেনশন দেওয়া চলে না, হোম দিকেলে চলে। আপনি দেখেন না প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে জেলার দায়িত্বপ্রাপ্ত কথা, এই রাম ছাগলটা মানে ঘটনাটা না জেনে তার বিরুদ্ধে তদন্ত কমিটি করে ফেলছে। রাম ছাগল না এটা, এগুলো আমাদের শিক্ষার কর্মকর্তা। সে একবার দেখেও নাই যে তার তার প্রতিমন্ত্রী কি বলছে। সে কিন্তু কোথাকার কোন ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি সংবাদ না কি যেন একটা পত্রিকার মধ্যে, কোথাকার সে যুক্তরাজ্য থেকে বসবাস করে, তিনি ফেঞ্চুগঞ্জেও বসবাস করেন না, তিনি একটা কমেন্ট করছেন, সেটা নিয়ে যখন বট বাহিনী শুরু করে দিছে এই লোক সেই, এরা তো ওই লোকগুলি, এরাই হলো ওই লোক, এই যে কর্মকর্তারাই ওই লোক, যে লোকগুলো ওই যে বললাম না প্রশ্ন করে না, মেনে নেয়, যে বলে হ্যাঁ ঠিকই তো আছে, 26 লাখ গেছে, মানে চিলে কান লয়ে গেছে, চিলের পিছনে দৌড়ানো শুরু করেছে, কানটা দূরেও দেখে না যে আমার কান আছে কিনা। এরা হলো সেরকম কর্মকর্তা। এগুলাকে যদি যতদিন না পর্যন্ত এরকম মানুষদেরকে আপনি সমাজের নিয়ন্ত্রণ থেকে বাইর না করতে পারবেন, তখন কিন্তু হবে না। ওই যে 17,000 গাছ রক্ষা আন্দোলন করছে, সেটার পিছনে যে মানুষ ছুটেছে, হায় হায় ওসমানী উদ্যানের 17,000 গাছ নিয়ে গেছে, এইটার পিছনে যে মানুষ দৌড়াইছিল আমার এখনো মনে আছে। পাগলা পাড়া হয়ে সমস্ত পরিবেশ নেতারা কিন্তু ওখানে যায় খারাইছে, কিন্তু কেউ একবার কোশ্চেন করে না জারি 17,000 গাছ, এটা এই জায়গার মধ্যে 17,000 গাছ কেমনে, কত একর জমি জায়গার মধ্যে 17,000 গাছ লাগবে।
700 গাছ আছে কিনা এটা খোঁজ নেওয়া, 1000 গাছ আছে কিনা এটা খোঁজ নেওয়া দরকার ছিল। এটা করে নাই তো। তখন পরিবেশ বিজ্ঞানী, এখন আছে পরিবেশবিদরা, যেগুলো ওই আন্দোলনের মধ্যে ছিল কিন্তু। তা আপনি কি করবেন বলেন? সমাজকে এদের হাত থেকে এই অপশক্তি, যে অপশক্তিটা আমাদের ব্রেইনের উপরে চাপ দেয়, আমাদের সাধারণ মানুষের ব্রেইনের উপরে চাপ দেয়, সেই অপশক্তি থেকে বেরোতেই হবে। বেরোনোর জন্য যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা করতে হবে। যে এই মুভমেন্টটাই করেছে হলো ফেসবুকে এই ইয়েরা, এই যে প্রতিবাদ করে। এটাই হলো আসল শক্তি, যে শক্তিটাকে যদি আপনি নার্সিং করেন তাহলে কিন্তু দাঁড়াবে। বট বাহিনী পালায় যাবে সব।